স্টার্ট চলে আসছে। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে মহান রব্বুল আলামিনের শুকরিয়ায় এই দুর্যোগের ভিতরে আমাকে সুস্থ রাখছে। আশা করি তোমরাও আল্লাহর রহমতে আল্লাহর অশেষ কৃপায় ভালো আছো। এই বলে আজকে আমি আমার পাঠের বিষয়বস্তু আলোচনা করছি। বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ষষ্ঠ শ্রেণী। আজকে আমার প্রথম ক্লাস, সপ্তম অধ্যায়। প্রথম বিষয়বস্তু হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতি। বাংলাদেশ অর্থনীতি মূলত কৃষি নির্ভর। কৃষির পাশাপাশি শিল্প, ব্যবসা বাণিজ্য প্রসার লাভ করছে। দেশের রাষ্ট্রীয় মালিকানায় কিছু কারখানা, রেল, সড়ক ব্যবস্থা প্রভৃতি রয়েছে। বর্তমানে আমাদের দেশে গার্মেন্টস শিল্প বিকাশ লাভ করছে, যার অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখছে। শ্রমজীবী মানুষের জীবন সেই সাথে কি হচ্ছে, উন্নত হচ্ছে। অর্থনীতি উন্নতি ছাড়া কোনো দেশ টিকে থাকতে পারে না। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমাদের কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য দ্রুত উন্নতি লাভ করতে শুরু করেছে। এই ধারা আজও বেগবান করা সম্ভব। তা না হলে দেশ থেকে বেকারত্ব, দারিদ্র দূর হবে এবং দেশের জনগণ উন্নত জীবনযাপন করতে পারবে। অর্থনৈতিক জীবনধারা। অর্থনৈতিক জীবনধারা বলতে আমরা কি বুঝি? কোন সমাজের বা জীবন গোষ্ঠী সাধারণত যে ধরনের অর্থনৈতিক কাজ করে জীবন ধারণ করে তাকে ওই সমাজ বা গোষ্ঠীর অর্থনৈতিক জীবনধারা বলে। বাংলাদেশের গ্রাম অঞ্চলের অধিকাংশ মানুষ কৃষিজীবী। জমি চাষ করে তারা শস্য উৎপাদন করে, তা দিয়ে নিজের চাহিদা মিটায় এবং উৎপাদিত ফসলের একটা অংশ তারা বাজারে বিক্রি করে সে অর্থ সংসারের অন্যান্য প্রয়োজন মিটায়, আর বাড়তি শস্য উৎপাদন করে দেশবাসীর খাদ্যের জোগাড় দেয়। এভাবেই তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে। একইভাবে শহর অঞ্চলের শ্রমিক, শিল্পপতি, ব্যবসায়ীদের অর্থনৈতিক জীবনধারা শিল্প কিংবা ব্যবসা কেন্দ্রিক। এবার হচ্ছে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি। বাংলাদেশের মানুষ গ্রামে বসবাস করে। গ্রামের অধিকাংশ মানুষ তারা কৃষিজীবী। তাদের জীবিকার একমাত্র অবলম্বন হচ্ছে কৃষি। এমনকি তাদের নিজস্ব জমি নেই, তারা অন্যের জমিতে কাজ করে তারা জীবিকা নির্বাহ করে। অর্থাৎ দেশে কয়েক কোটি মানুষ তাদের জীবিকার জন্য সরাসরি কৃষির ওপর নির্ভরশীল। এই কারণে বাংলাদেশকে কৃষি নির্ভর দেশ বলা হয়। কৃষি ছাড়া গ্রামের মানুষ একটা অংশ জেলে, তাঁতি, কামার, কুমার, মুদি হিসাবে তারা জীবিকা নির্বাহ করে। কিছু কিছু লোক গ্রামে হাট বাজার কাছাকাছি শহর অঞ্চলে ছোটখাটো ব্যবসা করে। এদের সবাইকে নিয়ে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি সচল রয়েছে। আমাদের অর্থনীতি সবচেয়ে প্রয়োজনীয়
ও গুরুত্বপূর্ণ খাত হওয়া সত্ত্বেও একসময় কৃষি ছিল অত্যন্ত অবহেলিত, বঞ্চিত। কিন্তু বর্তমানে কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, সার, কীটনাশক, উচ্চ ফলনশীল বীজ প্রয়োগ করা হচ্ছে, যার ফলে ফসলের উৎপাদন শুধু বাড়েনি, গ্রামীণ অর্থনীতির জন্য তা নতুন সম্ভাবনা সৃষ্টি করছে। গ্রামের মানুষের শিক্ষা, স্বাস্থ্য সহ সামগ্রিক জীবনযাত্রার উপর একটা প্রভাব বিস্তার করছে। এরপর হচ্ছে যে গ্রামীণ অর্থনীতির গুরুত্ব। গ্রামীণ অর্থনীতির গুরুত্ব কি? এখন আমরা আলোচনা করব যে গ্রামীণ অর্থনীতির গুরুত্বটা কি। গুরুত্ব কি? আমাদের দেশে মোট খাদ্যর চাহিদার বড় অংশ আসে কৃষি থেকে, আর গ্রামের মানুষই এর উৎপাদক, অর্থাৎ গ্রামের মানুষই কৃষিকাজ সম্পাদন করে। কোনো কারণে এক বছর দেশে খাদ্য ঘাটতি দেখা দিলে বিদেশ থেকে খাদ্য আমদানি করে সেই ঘাটতি পূরণ করতে হয়, নতুবা দেশে দুর্ভিক্ষ দেখা দিবে। দেশে শিল্পের কাঁচামালের অন্যতম উৎস হচ্ছে গ্রামীণ কৃষিখাত। অর্থাৎ দেশের শিল্প, বাণিজ্য এবং জনগণের কর্মসংস্থানের বিষয়টি অনেকাংশে গ্রামীণ অর্থনীতির উপর নির্ভরশীল। এভাবে গ্রামীণ অর্থনীতি এখনো আমাদের জাতীয় অর্থনীতির মূল ভিত্তি হিসাবে কাজ করছে। এবার বাংলাদেশে শহরের অর্থনীতি, অর্থাৎ বাংলাদেশের শহরের অর্থনৈতিক জীবন ব্যবস্থাটা কেমন বা কি? বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 30% শহর অঞ্চলে বসবাস করে। রাজধানী ঢাকা, বন্দর নগরী চট্টগ্রাম, শিল্প শহর নারায়ণগঞ্জ, খুলনায় বসবাস করে বিপুল সংখ্যক মানুষ। এছাড়া শহর ছাড়াও বিভাগীয় জেলা, উপজেলা শহরে বসবাসকারী মানুষ সাধারণত অফিস, আদালত, শিল্প কারখানার চাকরি, ব্যবসা বাণিজ্য, যানবাহন চালনা, নানা ধরনের দিনমজুরি, বাসা বাড়িতে সহায়তা কর্মী হিসাবে কাজ করে তারা জীবিকা নির্বাহ করে। শহরের জনগোষ্ঠীর মধ্যে যারা ধনী তারাই নগরীর অভিজাত এলাকায় বসবাস করে। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী নিজস্ব বা ভাড়া বাসায় থাকে। এছাড়া বিশাল সংখ্যক মানুষ বস্তি এলাকায় বসবাস করে। বড় বড় শহরগুলোতে ভাসমান মানুষের সংখ্যা কম নয়। তারা অস্থায়ীভাবে ফুটপাত, পার্ক, রেল স্টেশন, লঞ্চ চলে আসছে। হয়ে গেছে, অন্য ছবি চলে আসছে, আবার চলে আসছে। না ওখান থেকে বেঁচে থাকার জন্য তারা কোনো না কোনো জীবিকাকে অবলম্বন করতে হয়। শিল্পপতি, ব্যবসায়ী, চাকরিজীবী, পেশাজীবী, শ্রমিক, দিনমজুর, বস্তিবাসী সবাই মিলে শহরের অর্থনীতিকে, জীবনযাত্রাকে সচল রাখতে চেষ্টা করে। এবং শহরের অর্থনীতির
শহরের অর্থনীতির গুরুত্ব। শিল্পায়ন ও নগরায়নের ফলে আজ বাংলাদেশের গ্রাম ও শহর অঞ্চলে মানুষের জীবনযাত্রার পার্থক্য কিছুটা কমে আসছে। বাড়ছে গ্রাম ও শহর অঞ্চলে একে অপরের নির্ভরশীলতা। লেখাপড়া, কর্মসংস্থান, চিকিৎসা ইত্যাদির জন্য মানুষের জীবন এখন আগের তুলনায় অনেক বেশি শহরের উপরে কি হচ্ছে, নির্ভরশীল হচ্ছে। নগরের জীবনের বিস্তার, শিল্পায়ন, কাজের খোঁজে গ্রাম থেকে প্রতিদিন বহু লোক শহরে আসছে। ফলে ফলে জাতীয় অর্থনীতিতে শহরের জনগণের ভূমিকা দিন দিন আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বাংলাদেশের অর্থনীতির খাতসমূহ। পৃথিবীতে অনেক দেশের মতো বাংলাদেশের অর্থনীতির প্রধান খাতগুলো হলো কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য ও সেবা খাত। তবে এছাড়া বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের প্রেরিত অর্থ একটা বিরাট ভূমিকা বা গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের দেশের অর্থনীতিতে অবদান রাখছে। কৃষিখাত প্রাচীনকাল থেকে এদেশের অর্থনীতি কৃষির মুখ্য ভূমিকা পালন করে আসছে। বর্তমানে এদেশের বেশিরভাগ মানুষ জীবিকার জন্য কৃষির উপর নির্ভরশীল। পাট, ধান, চা, ডাল, রবি শস্য, শাকসবজি, ফলমূল উৎপাদন, বনজ সম্পদ, পশুপালন, মৎস্য চাষকে কৃষি খাতের মধ্যে গণ্য করা হয়। আমাদের জাতীয় অর্থনীতির অবদান প্রায় কৃষিতে 30%। শিল্প কারখানা উৎপাদিত সামগ্রী, বিদ্যুৎ, গ্যাস, খনিজ সম্পদ, দালান কোঠা, অবকাঠামো নির্মাণ এগুলো এই খাতের অন্তর্ভুক্ত। বাংলাদেশের উল্লেখযোগ্য শিল্প সামগ্রী হলো পাট, পাটজাত দ্রব্য, সুতা, কাপড়। এছাড়া রয়েছে কাগজের কল, পোশাক শিল্প, আসবাবপত্র তৈরি কারখানা, চিনি কল, অন্যান্য প্রক্রিয়াজাতকৃত খাদ্য শিল্প, পেট্রোল, রাসায়নিক দ্রব্য উৎপাদন শিল্প, ওষুধ শিল্প ইত্যাদি। আর যে দেশ যত উন্নত তার অর্থনীতি শিল্প খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর ব্যবসা বাণিজ্য, অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যে আমাদের অর্থনীতি একটি বড় খাত। অভ্যন্তরীণ বাণিজ্য বলতে দেশের ভিতরে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগে জিনিসপত্র কেনা বেচাকে বোঝায়। অর্থনীতি দেশের অর্থনীতি সচল রাখতে অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আর দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে আমরা যেমন কিছু পণ্য বিদেশ থেকে আমদানি করি, তেমনি সেই সব পণ্য আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ উৎপাদিত হয়, তখন একটা অংশ বিদেশে আমরা রপ্তানি করি। এভাবে রপ্তানিকৃত পণ্য থেকে অর্জিত বৈদেশিক মুদ্রা আমাদের অর্থনীতির চাকাকে সচল ও শক্তিশালী করে। সেবা খাত, যে কোনো দেশের অর্থনীতির সেবা খাত একটি বড় ভূমিকা পালন করে। শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, ব্যাংক, বীমা, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এগুলো হলো সেবা খাতের উদাহরণ। সরকারি বেসরকারি উদ্যোগে এই খাতটি পরিচালিত হয়। যে দেশ যত উন্নত, জনগণের কল্যাণ তারা তত বেশি গুরুত্ব দিয়ে থাকে। সেখানে এই খাতটি বেশি আরো শক্তিশালী হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদের কিছু বাড়ি কাজ দেওয়া হবে, তোমরা খাতাগুলো বের করো। বাড়ির কাজগুলো খাতায় উঠিয়ে নাও, বাসায় সুন্দর করে পড়ালেখা করবে। যখন ভবিষ্যতে যখন স্কুল খুলবে সব বাড়ির কাজগুলো তোমাদেরকে জমা দিতে হবে। বাড়ির কাজের জন্য একটা বাড়তি নাম্বার আছে। এই বাড়ির কাজ যদি তোমরা জমা না দাও তাহলে বাড়তি নাম্বার থেকে তোমরা বঞ্চিত হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে 10টি বহু নির্বাচনী বহু নির্বাচনী 10টি প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, আমাদের জাতীয়
জাতীয় অর্থনীতিতে কৃষি অবদান কত? 2 নম্বর, প্রবাসী প্রবাসীদের প্রেরিত অর্থকে কি বলা হয়? 3 নম্বর, কোনটি সেবা খাতের অন্তর্ভুক্ত? 4 নম্বর, বাংলাদেশের বন্দর নগরী কোনটি? 5 নম্বর, আমাদের আমাদের জাতীয় অর্থনীতির মূল ভিত্তি কোনটি? 6 নম্বর, এদেশের মোট জনসংখ্যা কত অংশ শহরাঞ্চলে বাস করে? 7 নম্বর, বাংলাদেশের অর্থনীতি কিসের উপর নির্ভরশীল? 8 নম্বর, বাংলাদেশের শিল্পের কাঁচামালের অন্যতম উৎস কোনটি? 9 নম্বর, বাংলাদেশের সমৃদ্ধ শিল্প কি? 10 নম্বর, দক্ষ মানুষকে কি বলে? প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নগুলো আমি আবার বলছি, তোমরা ভালো করে মিলিয়ে নাও।
এক নম্বর প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের জাতীয় অর্থনীতি কৃষির অবদান কত শতাংশ। 2 নম্বর প্রশ্ন হচ্ছে প্রবাসীদের প্রেরিত অর্থকে কি বলা হয়। 3 নম্বর হচ্ছে যে কোনটি সেবা খাতের অন্তর্ভুক্ত। 4 নম্বর হচ্ছে বাংলাদেশের বন্দর নগরী কোনটি। 5 নম্বর হচ্ছে যে বাংলাদেশের আমাদের জাতীয় অর্থনীতির মূল ভিত্তি কোনটি। 6 নম্বর হচ্ছে এদেশের মোট জনসংখ্যা, এদেশের মোট কত অংশ শহর অঞ্চলে বসবাস করে। 7 নম্বর হচ্ছে বাংলাদেশের শিল্পের কাঁচামালের অন্যতম উৎস কোনটি। 8 নম্বর হচ্ছে বাংলাদেশের অর্থনীতি কিসের উপর নির্ভরশীল। 9 নম্বর হচ্ছে বাংলাদেশ সমৃদ্ধ শিল্প কোনটি। 10 নম্বর হচ্ছে দক্ষ মানুষকে কি বলা হয়। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাইরে অযথা ঘোরাফেরা করে না। তোমাদের আল্লাহর রহমতে তোমরা সুস্থ আছো, সুস্থ থাকো এই কামনা করে আজকে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।